গতকাল রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস মাত্র একবারই শিলিগুড়ি জিতেছিল, তারপর আর পারেনি কেন? শিলিগুড়িতে অন্যতম ফ্যাক্টর অবাঙালি ভোট। এই অবাঙালি ভোট কি আপনারা পাবেন? আপনি পাবেন? এই মিথটা এবার ভাঙব। এসআইআর এর প্রভাব এবং এই মানুষের হয়রানি এবারে ভোটে কতটা প্রভাব ফেলবে? ব্যাপক প্রভাব ফেলবে। মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। শিলিগুড়িতে ধর্মের হাওয়া কতটা প্রবল? এখানে আপনি ধর্মের কথা বললেন, আপনি উন্নয়নের কথা বললেন। ধর্ম নাকি উন্নয়ন, ভোটটা কি দেখতে পাবেন? শঙ্কর ঘোষকে প্রতিপক্ষ হিসেবে কতটা হেভিওয়েট বলে মনে করেন? না, আমি কোনো মনে করি না। ये डर मुझे अच्छा लगता है। আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব। গৌতম দা, কি হবে শিলিগুড়িতে এবার? শিলিগুড়িতে আমরা খুব কমফোর্টেবল মার্জিনে জিতব। শিলিগুড়িতে কোনো সমস্যা নেই। প্রথম বড় নির্বাচন লড়ছি। এর আগে আমি একটা কঠিন 78 সালে জিএস দাঁড়িয়েছিলাম, সব স্টুডেন্টরা ভোট দিয়েছিল। ওটা একটা মিনি অ্যাসেম্বলি ছিল। ওটা থেকে শিলিগুড়িতে 4 বার আমি জিতে কাউন্সিলর ছিলাম। তো মাতৃভূমি এটা আমার, মানুষের সাথে আর্থিক সম্পর্ক। আর কারো বাড়ির পাশের বাড়ির ছেলে মেয়ে আছে, মনে হয় আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যাচ্ছি, খুব ভালো আছে। আপনি শিলিগুড়ির মেয়র, এইটা কতটা অ্যাডভান্টেজ দেবে আপনার বিরুদ্ধে? এটা তো একটা বড় অ্যাডভান্টেজ দেবে। 1 নম্বর হচ্ছে যে দিদি এতবার শিলিগুড়ির উপর দিয়ে আসেন, শিলিগুড়ির প্রতি দিদির ভালোবাসা, ওনার ফোকাস, এটা মানুষ জানে। এখানে তারপর মেয়র হিসাবে 4 বছর, তো দেখুন একটা বড় জায়গায় মন্ত্রী থাকলে বা অন্য দায়িত্বে থাকলে তো অতটা নিবিড় প্রত্যেক দিনের যোগাযোগ তো একটু শিথিল হয়। পুরসভায় কর্পোরেশনে থাকলে সেই স্কোপটা থাকে না। আমি সেইটা কাজে লাগিয়েছি। 145 সপ্তাহ আমি টক টু মেয়র নিয়েছি 1 ঘন্টা, এবং কোনো সিলেক্টেড কোশ্চেন না, যা কোশ্চেন এসে সেটাকে ফেস করেছি। 24টা ওয়ার্ডে মানুষের বাড়িতে থেকেছি। 210 কিলোমিটার মানুষের কাছে চলতে, পায়ে হেঁটে মানুষের কাছে গেছি। সুতরাং এত মানুষের কাছে আমার রাজনীতির বাইরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে মূল্য দিই। গতকাল রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস মাত্র একবারই শিলিগুড়ি জিতেছিল, তারপর আর পারেনি কেন? এটা নানান বিষয়টা কারণ ছিল। এরা সংবাদ মাধ্যমে এরকম সোজাসুজি বলা। একটা হচ্ছে 11 সালে আমরা জিতেছিলাম, ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, তারপরে ক্যান্ডিডেট বাইচুং ভুটিয়া, তারপর ওম প্রকাশ মিশ্র। একটা হয়তো বহিরাগতর একটা বিষয়টা মনে হয়, মানে ভূমিপুত্র ছিল না। এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে বলে আমার মনে হচ্ছে। শিলিগুড়িতে অন্যতম ফ্যাক্টর অবাঙালি ভোট। এই অবাঙালি ভোট কি আপনারা পাবেন? আপনি পাবেন? এই মিথটা এবার ভাঙব। বাঙালি অবাঙালি যারা বাংলায় থাকে সবাই বাঙালি, এবং এই কালচারে বিশ্বাস করি। আমি জোরাল রাজনীতি করেছি, দিদির কাছে যেটা শিক্ষা, এবং খুব কমফোর্টেবল জায়গা আছে অবাঙালি মানসিকতা শিলিগুড়িতে। কি বিশ্বাসে বলছেন এই মিথটা আপনি ভাঙবেন? কিসের উপর বিশ্বাস করে এটা বলছেন? এত ইনডেপথ রিলেশন নিয়ে কাজ করেছি। ওরা এখানে আমাকে ভালোবাসে, ওরা ভোট দিতে চায়। ভোট দেওয়ার মতো হয়তো তারা একটা মুখ খুঁজে পায়নি, সেই তার সন্ধানে ছিল, এবং আমি কনফিডেন্স লেভেলটা এই 4 বছরে আরও অনেক বাড়ানোর চেষ্টা করেছি। গত শিলিগুড়িতে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটার আছে। অবাঙালি ভোটের পার্সেন্টেজ কত? এটা বিহারি ভোট বেশি, তারপরে আমাদের মারোয়ারি কমিউনিটি আছে, আমাদের এখানে খ্রিশ্চান কমিউনিটি আছে, আমাদের বুদ্ধিস্ট আছে। এটা কম বেশি 36-37% মতো। প্রথমত এসআইআর এর প্রভাব এবং এই মানুষের হয়রানি এবারে ভোটে কতটা প্রভাব ফেলবে? ব্যাপক প্রভাব ফেলবে। মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এই 4 মাস 4.5 মাস লোকে
এই রাস্তায় দাঁড়ানো, বাইরে থেকে একটি ছেলে পড়ছে ধরুন, বা কারোর ট্রিটমেন্টে গেছে, তাদের ফিরে আসতে হয়েছে। এবং প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে ইলেকশন কমিশন নতুন নতুন ফরমান জারি করেছে। এই রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, তারপর যেটা ওদের এখন অ্যাডজুডিকেশানে আছে, এর আগে কেটেছে। একটা বাড়িতে দেখা যাচ্ছে 6 জন আছে, 2 জনের নাম নেই। এর তো কোনো একটা রেশনালিটি ছিল না এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। এই যে সারা জীবন মানুষ দেখেছে যে ইলেকশন কমিশন মানুষের নাম তোলার জন্য তাদের ফোকাস থাকে, এবার ফোকাস ছিল মানুষের নাম কত কাটা যায়। এই যে মানুষের হয়রানি, লাইনে দাঁড়ানো, একটা ভীতি, একটা আতঙ্কের পরিবেশ, এবং অনেকের নাম নেই পরিবারের। এরা সেই পরিবার, যে পরিবারের ধরুন 6 জন, তার মধ্যে 2 জনের নাম নেই। বিজেপি কি আশা করে যে সেই পরিবারের 4 জনে ভোট পাবে? এইভাবে কেটেছে। মানুষ অপেক্ষা করছে কবে 23 তারিখ আসবে আর কবে ইভিএম ছাপ মারবে। ওভারঅল উত্তরবঙ্গে বলা হয়, তৃণমূলকে বলা হয় যে গঙ্গার ওপারের পার্টি, মানে উত্তরবঙ্গের তৃণমূল কখনোই বিরাট কোনো ভালো ফল করতে পারেনি। এবারে উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল কী হবে? উত্তরবঙ্গে আপনি দেখবেন যে রিসেন্ট পাস্টে যতগুলো বাইপোল হয়েছে, যেমন মাদারিহাটে কিন্তু আমরা কোনো দিনই জিতিনি। প্রথম জয়প্রকাশ টোপ্পো জিতলো। আমাদের ধূপগুড়ি আসনটা আমরা বরাবরই হেরেছি, একবারই খালি জিতেছিলাম। সেই ধূপগুড়ির আসনটা তৃণমূল কংগ্রেস জিতলো। আরও একটা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে রায়গঞ্জে ওই সাইড থেকে। তো যেটা দেখা যাচ্ছে, এই বিজেপির যে এতগুলো এমপি বা এতগুলো এমএলএ নর্থ বেঙ্গল থেকে বিজেপিকে দিয়েছে, বিজেপিকে পুষ্টি জুগিয়েছে, বিজেপির যতটা এক্সিস্টেন্স, তার একটা মূল কারণ হচ্ছে উত্তরবঙ্গের এতগুলো জায়গায় ওদের জয়লাভ করা। সেটা ভাঙছে, দ্রুত ভাঙছে। মানুষের মোহভঙ্গ হয়েছে। চা বলয়ে বিজেপি খুব খারাপ করবে, ব্যাডলি শেপড আছে বিজেপি। তারপরে একটা প্রতিশ্রুতি বিজেপি রাখতে পারেনি। আর লোকে এই ধর্মীয় বিভাজন দেখতে দেখতে ক্লান্ত, মানুষ এর থেকে বেরিয়ে আসতে চাইছে। শিলিগুড়িতে ধর্মের হাওয়া কতটা প্রবল? এখানে ধর্মের সেরকম হাওয়া প্রবল কোনোদিন হবে না। এই কারণে এখানে যতগুলো পুজো প্যান্ডেল আছে শিলিগুড়িতে, একদিন না, ইচ অ্যান্ড এভরি 300-র বেশি, প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যে মানুষটা পৌঁছেছে তাদের কাছে স্মারক আর আমার শুভেচ্ছা নিয়ে সেটা আমি পৌঁছেছি। খুব কষ্ট হয়েছে, মহালয়ার আগে থেকে শুরু করেছিলাম পুরো পুজো প্যান্ডেলগুলো গেছি। আমাদের মহিষাসুর মর্দিনী, আমাদের 48টা জায়গায় সকালবেলায় মহিষাসুর মর্দিনী আমরা বাজে 1 বছর না, এটা আমরা পরপর 3-4 বছর করেছি। এত বড় করে আমরা কার্নিভাল করি। এবং এখানে খুব বড় ধুমধাম করে আজকাল গণেশ চতুর্থী হচ্ছে, যেটা আগে ছিল না। গণেশ চতুর্থী বলুন, শ্যামা পুজো বলুন, ছটে আমাদের এখানে এটা হচ্ছে পাটনার পরে সবচেয়ে বড় ছট ঘাট আমাদের বিস্তৃত। দিদি ছট পুজোয় ছুটি দিয়ে দেওয়া, এবং ছটঘাটগুলো এত সুন্দর করে আমরা ওয়েল ম্যানেজড সেই ঘাটগুলো। এটা তো একটা কঠিন ব্রত, একেবারে সূর্য ওঠার আগের দিন শুরু হয়, তারপরে সূর্যাস্তের ঠিক আগে ওদের ব্রতটা শেষ করতে হয়। দণ্ডি কেটে যাওয়া, এই হিউজ এরিয়া, এবং তাদেরকে ফেলিসিটেট করা, ভালো ছটঘাটগুলোকে পুরস্কৃত করা। এই যে একটা সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা নিয়ে আমরা কাজ করেছি। এবং এত বড় একটা মহাকাল মন্দির দিদি করছেন। অন্য অনেকগুলো ছোট বড় মন্দির বিভিন্ন জায়গা, এটা তো স্টেট ওইভাবে করতে পারে না, কিন্তু আমরা সেগুলো করেছি। এবং আমি নিজে তো ধর্ম বিশ্বাস করি, আমার বাড়িতে মন্দির আছে, আমি পুজো আর্চা করি, আমি রেগুলার যাই, কিন্তু সেটা নিয়ে আমি রাজনীতি করি। এই তো আপনি ধর্মের কথা অনেক কথাই বললেন, তো অনেকে তো ধর্মের সাথে এই মহাকাল মন্দির হওয়ার সাথে রাজনীতির ভোটের অঙ্কও জুড়ে দিচ্ছে। এটা ভুল, এটা একেবারে ভুল। রিলিজিয়াস ট্যুরিজমটা ওরা জানে না। সেই জন্য আগে দীঘা ছিল সমুদ্র সৈকতে মানুষের যাওয়া, এখন দেখুন একটা অত বড় ব্যাপ্তি নিয়ে জগন্নাথ ধাম করে দিয়ে
ওখানকার নোমেনক্লেচার পাল্টে দিয়েছে। এত যে পর্যটক যাচ্ছে, এতগুলো দোকান হচ্ছে, এতগুলো হাই এন্ড হোটেলস হয়েছে, এটা তো ইকোনমিক কন্ডিশনটাকে তো একটা বুস্টিং করেছে। আর শিলিগুড়ি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, গেটওয়ে। এখানে ধরুন আমরা বেঙ্গল সাফারি করে, এখানে ইস্কন মন্দির, এখানে ধরুন গুম্ফা, এই 3-4টে জায়গা নিয়ে শিলিগুড়িতে অ্যাডভেস্ট একদিন কি দুদিনও স্টে করা মুশকিল। এটা একটা ট্রানজিট পয়েন্ট শিলিগুড়ি। এই মহাকাল মন্দিরটা আমি কল্পনা করতে পারছি যে শিবরাত্রি তার আগে পরে একদিনে 1 লক্ষ পুণ্যার্থী আসতে পারবে। সুতরাং এটা আমাদের একটা ট্যুরিজমে বিরাট হেল্প করবে। আপনি ধর্মের কথা বললেন, আপনি উন্নয়নের কথা বললেন। ধর্ম নাকি উন্নয়ন, ভোটটা কী দেখে হবে? ভোটটা এখানে উন্নয়ন দেখে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপিকে এই তাসটা খেলতে দেব না, কেননা আমি জানি যে ওরা এখানে একটা স্ট্রং ধর্ম খেলে। আমরা এটা মানুষের কাছে এটা প্রমাণ করতে পেরেছি যে ধর্মের একচেটিয়া ঠিকাদার তোমরা নয়, এটা একটা ব্যাপার। তারপরে যে ছেলেটি এখানে লড়েছে সে তো সারা জীবন ধর্মের অধার্মিক ছিল, নাস্তিক ছিল, তাদের ইডিওলজি তাই ছিল, সারা জীবন করে তো ভোটের আগে এসছে। তো ওই লাল পদ্মকে কেউ ধার্মিক বলে মনে করে না। শঙ্কর ঘোষকে প্রতিপক্ষ হিসেবে কতটা হেভিওয়েট বলে মনে করেন? না, আমি কোনো মনে করি না। কেন? আমি মনে করি না, সেটা বুঝবেন তার নিজের ওয়ার্ডে যে থার্ড হয়। 21 সালে চিফ হুইপ হওয়ার পরে মেয়রাল ক্যান্ডিডেট ছিলেন তিনি, তার ওয়ার্ডে থার্ড, নিজের বুথে ব্যাক তৃতীয়। তো তাকে আমি অত ওয়েটেজ দিই না, সেটা মানুষের মনোভাব এবং 4 তারিখে ইভিএমে দেখতে পাবেন। 21-এ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে আপনি হেরেছিলেন। আপনার এক সময়ের ছায়াসঙ্গী, আপনারই কাছের লোক শিখা চ্যাটার্জির কাছে। আপনি শিলিগুড়িতে দাঁড়াচ্ছেন শুনে শিখা চ্যাটার্জি বলছেন আপনি নাকি ডাবগ্রাম থেকে ভয়ে পালিয়ে গেলেন। এ ডর মুঝে আচ্ছা লাগতা হ্যায়, শিখাদি বলেছেন। শিখাদি আমার থেকে সিনিয়র, শিখাদিকে অনেক শুভেচ্ছা। এবার ছেলের সাথে ধর্মের লড়াই লড়ুন, ডাবগ্রাম ফুলবাড়ি ফেরানোর জন্য আমি আবার যাচ্ছি। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। যে আসন আমি হারিয়েছিলাম 86,000 হারা সিটে দাঁড়িয়েছিলাম, 59,000 মেকআপ করেছি, 600 কিলোমিটার হেরেছি, ব্যাপক উন্নয়ন করে সেখানে জিততে পারিনি। এবার ওই সিটে হ্যান্ডসাম মার্জিনে তৃণমূল কংগ্রেসের আমি জোড়া ফুল ফুটিয়ে ওখানে থেকে আসব এবং আমার একটা বৃত্ত সম্পন্ন হবে। আমার শেষ প্রশ্ন, গত বছর মার্চে শহর এবং গ্রামের বহু নতুন পুরনো নেতাদের নিয়ে আপনি একটা পিকনিক করেছিলেন, নাম দিয়েছিলেন চলো মিলি আনন্দে, তাই তো? শিলিগুড়ি কি এতদিন আগে থেকে আপনার চিন্তা ভাবনায় ছিল? শিলিগুড়ি আমার এজেন্ডায় প্রথম দিক থেকেই ছিল। আমি জানতাম না দল আমাকে ক্যান্ডিডেট করবে কিনা, কিন্তু আপনি জানেন যে এই এতদিনের পথ পরিক্রমায় দিদির ভালোবাসা স্নেহে আমি বড় হয়েছি। দিদি আমার আবদারি বলুন বা যাই বলুন কোনোদিন আমাকে ফেরায়নি, এবং আমার ধারণা ছিল যে মাতৃভূমি আমাকে ফিরিয়ে দেবেন। দিদিও চাইছিলেন আমি এখান থেকে দাঁড়াই। গতবার আমি জোর করে ওই হারা সিটে দাঁড়িয়েছিলাম, কারণ আমি পালাতে চাইনি। আমি এবার আমার জায়গায় ফিরে এসেছি। আমি দীর্ঘ একটা তিলে তিলে এখানে কাজ করছি। শিলিগুড়িকে তিলোত্তমা করব, এবং শিলিগুড়ি বিধায়ক হয়ে আমি পার্টির বিধায়ক না, আমি শিলিগুড়ির মানুষের বিধায়ক হতে চাই। অনেক অনেক গৌতম দা ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন।